হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 টাইমটের প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের 37 ইভ্যালুয়েশনের যে 9 নম্বর স্কুল আছে হাওড়া জেলা স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে 5টি কলমের ক্রয় মূল্য 4টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। তাহলে 5টি কলমের ক্রয় মূল্য আছে, 4টি কলমের বিক্রয় মূল্যের সমান। তাহলে 4টি কলমের বিক্রয় মূল্য কত সেটা আমাদের জানা নেই। সেটা যদি আমি x টাকা ধরে নিই, তাহলে 5টি কলমের ক্রয় মূল্য ঠিক সেই হিসাবে বের করতে পারবো। তারপরে সেখান থেকে আমরা শতকরা লাভ বের করতে পারবো। তো এখানে 4টি কলমের বিক্রয় মূল্য ধরে নিই, যে মনে করি 4টি কলমের বিক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 4টি কলম বিক্রয় করা হয়েছে x টাকাতে, তাহলে 5টি কলমের ক্রয় মূল্যও কিন্তু এই x টাকা। অতএব 5টি কলমের ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটি কলমের ক্রয় মূল্য এখান থেকে বের করতে পারি x/5 টাকা, এবং 4টি কলমের ক্রয় মূল্য সমান x × 4/5 টাকা সমান 4x/5 টাকা। এটা হচ্ছে 4টি কলমের ক্রয় মূল্য। তার 4টি কলম কেনা হয়েছে 4x/5 টাকায়, আর 4টি কলম বিক্রয় করা হয়েছে x টাকায়। তাহলে এখান থেকে লাভ পাবো। লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে লাভের পরিমাণ আমরা জানতে পারবো। অতএব লাভ সমান x থেকে বিয়োগ, এই বিক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে ক্রয় মূল্যটা। এখানে 1 এবং 5 এর লসাগু 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে x-কে গুণ, তাহলে 5x। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4x-কে গুণ, তাহলে এটা হলো 4x টাকা। 5x থেকে 4x বিয়োগ করলে x থাকছে, আর নিচে 5 থাকছে, তাহলে এটা হলো লাভ। লাভের পরিমাণ x/5 টাকা। এখন শতকরা লাভ বের করতে হবে। তাহলে শতকরা লাভের আমরা সূত্র দিয়ে করতে পারি বা ঐকিক নিয়ম করে আমি লিখে করতে পারি। তাহলে আমি এখানে ছোট করে, অর্থাৎ সূত্র দিয়ে করি। শতকরা লাভ সমান লাভ ইন্টু 100, আর নিচে হবে ক্রয় মূল্য সমান, এখানে লাভ হয়েছে x/5, তাহলে ওপরে লিখলাম x/5 ইন্টু 100, আর নিচে লিখব ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য ছিল 4x/5, এখানে 4x/5। তাহলে এটা সরল করে যেমন উত্তর আসবে, তাহলে x/5 লিখলাম ইন্টু 100 লিখলাম, আর নিচে আছে 4x/5। যদি উপরে লিখতে চাই তাহলে উল্টে লিখতে হবে। x কেটে দিলাম, 5 কেটে দিলাম, 4 25 100, তাহলে সমান 25 টাকা। তাহলে শতকরা লাভ সমান 25 টাকা, বা যদি লিখি লাভ, সেটা হবে 25%। টু এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 5k স্কোয়ার এক্স প্লাস 2k কিউব বহুপদী সংখ্যামালাকে x মাইনাস কে দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। কে এর মান কত হবে? তাহলে x মাইনাস কে দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে fx সমান আছে, এখানে আগে লিখে নিই, fx সমান আছে 2x কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 2k স্কোয়ার এক্স প্লাস 2k কিউব। এটা আছে ফাংশন অফ এক্স। এখন এক্স মাইনাস কে দিয়ে ভাগ করছি, তাহলে এক্স মাইনাস কে সমান 0 লিখব, এখান থেকে পাবো, বা এক্স সমান কে।
তাহলে কি হলো, তো তাহলে কি এক্স মাইনাস কে দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ভাগশেষ পাবো এক ভাগশেষ বলা আছে। তাহলে অতএব ফাংশন অফ কে যেটা আছে, ফাংশন অফ কে সমান 1, অর্থাৎ কি এক্সের জায়গাগুলোতে যদি আমি কে বসাই তাহলে তার মান 2 এক্সের জায়গাতে ফাঁকা রেখেছি মাইনাস কে এক্স স্কোয়ার, কে এক্সের জায়গাতে ফাঁকা প্লাস 2k স্কোয়ার এক্সের জায়গাতে ফাঁকা প্লাস 2k কিউব, এটা ইজ ইকুয়াল টু 1, যেখানে এক্সের জায়গাগুলোতে কে বসাতে হবে। তাহলে পাচ্ছি 2k কিউব মাইনাস কে স্কোয়ার আর কে কিউব প্লাস 2k স্কোয়ার এবং কে 2k কিউব প্লাস 2k কিউব ইজ ইকুয়াল টু 1। তো এখানে 2k কিউব মাইনাস কে কিউব, তাহলে হয়ে গেল কে কিউব প্লাস 2k কিউব প্লাস 2k কিউব প্লাস 4k কিউব, এটা সমান 1 পেলাম। এখানে এটা 5 ছিল, 5k স্কোয়ার, তাহলে এখানে হবে 5, এটা এই হলো, এটা হবে 5। তাহলে বিয়োগ করে এটা আর 5 আর 2 7, এটা হলো 7k কিউব, তাহলে 7 আর 8 8k কিউব ইজ ইকুয়াল টু 1, বা লিখতে পারি এখান থেকে কে কিউব সমান 1/8, 1/8কে আমরা 1/2 তার হোল কিউব লিখতে পারি। আর এখান থেকে বলা যায় কে সমান, উভয় পক্ষকে ঘনমূল করছি, তাহলে কে সমান 1/2। এবিসিডি সমান্তরিকের ভিতরে ও একটি বিন্দু, এ ও বি 4 বর্গ সেমি, সিওডি 5 বর্গ সেমি হলে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল কত? এ বি সি ডি, এবিসিডির মধ্যে ও একটি বিন্দু, এটা এই বিন্দুটা হচ্ছে ও, তাহলে এ ও বি 4 সেন্টিমিটার, 4 বর্গ সেন্টিমিটার, এটা 4 এই এরিয়াটা, তারপরে সিওডি 5, এটা হলো 5, এটা 4, এটা 5, তাহলে আমার সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য কি করব, এই দুটো মধ্যবিন্দু পরপর যোগ করে দেব, না মধ্যবিন্দু না, এই ও বিন্দু দিয়ে এবি আর সিডি এর সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করতে হবে, যেটা পি কিউ। তাহলে দেখতে পাচ্ছি এবি আর পি কিউ পরপর সমান্তরাল, কারণ সমান্তরাল করে এঁকেছি। তাহলে কি হলো, তাহলে এই সমান্তরাল যুগল এবং এবি ভূমির মধ্যে এই ত্রিভুজটা আছে আর এই অর্ধেক সামান্তরিকটা আছে, অর্ধেক নয় নিচের সামান্তরিকটা আছে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি সমান হাফ সামান্তরিক এ বি কিউ পি। তো আমার এ বি পি কিউ পি দরকার, সামান্তরিক এ বি কিউ পি সমান 2 ইন্টু ত্রিভুজ এ ও বি। এবার এই সেকশন থেকে আমরা পাই এই ত্রিভুজটা এবং এই সামান্তরিকটা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ওসিডি, এটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এই সামান্তরিকটার, এর নাম পি কিউ সিডি, সামান্তরিক পি কিউ সিডি। তাহলে এখান থেকে যদি আমি পি কিউ সিডির ক্ষেত্রফলটা লিখতে চাই,
পি কিউ সিডি সমান 2 ইন্টু ওসিডি, 2 ইন্টু ত্রিভুজ ও সিডি। এবার এইটা এবং এটা যোগ করব, এই দুটো সমীকরণ যোগ করলে পাবো, তাহলে বাদিকটা এ বি কিউপি সামান্তরিক এ বি মানে চতুর্ভুজ এ বি কিউপি প্লাস চতুর্ভুজ পি কিউ সিডি সমান ত্রিভুজ 2 ইন্টু এওবি 2 ইন্টু সিওডি, 2 ইন্টু 2টা কমন নিলাম, তাহলে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি। এই হলো, তাহলে এ বি কিউপি পি কিউ সিডি এই দুটো মানে টোটাল সামান্তরিক বোঝায়। অতএব চতুর্ভুজ এ বি সিডি সমান 2 ইন্টু এওবি এর মান 4, সিওডি এর মান 5, তাহলে 4 প্লাস 5 বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম, তাহলে সমান 2 ইন্টু 4 আর 5 9, সেমি স্কোয়ার সমান 18 বর্গ সেমি বা 18 সেমি স্কোয়ার। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের দৈর্ঘ্যের একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে রম্বসাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে কত হবে সেটা বলতে হবে। এবিসিডি রম্বস, এই কর্ণটা এই কর্ণের দ্বিগুণ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এখন এই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যদি এই কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ হয় তাহলে কি বলা যায় দেখো, তাহলে বলা যায় যে আচ্ছা এই কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যদি এক্স হয়, এই পুরোটা এক্স মানে এদিকটা x/2 এদিকটা x/2, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হবে 2x, এদিকটা x আর এদিকটা x, তাহলে কি পাবো, তাহলে পাবো এই যে এই কোণটা 90 ডিগ্রি, আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বস কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও এ বি সমকোণী ত্রিভুজ। লাগে ধরে নিই কর্ণ দুটি, মনে করি বিডি সমান এক্স সেমি, অতএব এসি সমান 2x সেমি, ও এ বি সমকোণী ত্রিভুজ। এখান থেকে এই দুটো বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করছি। ও এ বি সমকোণী ত্রিভুজ যার এ বি সমান 6 সেন্টিমিটার, আচ্ছা ও এ হচ্ছে এসি কর্ণের হাফ মানে এক্স সেমি, তারপরে ও বি সমান x/2 সেমি, তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ এটা 6 আছে, 6 এর স্কোয়ার, ও এ এটা আছে এক্স তাহলে এক্স স্কোয়ার, ও বি এটা আছে x/2 তাহলে x/2 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা এক্স এর মান বের করার চেষ্টা করব, 6×36 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার/4, 36 সমান এখানে নিচে 1 এবং 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ তাহলে 4x স্কোয়ার, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ এটা, তাহলে পাচ্ছি কি 36 সমান 4 আর 5, 5x স্কোয়ার বাই 4 বা বজ্রগুণ করলে পাই 36x স্কোয়ার, এই 5x স্কোয়ার সমান 4 এবং 36 গুণ করতে হবে, তাহলে
36 ডবল 72, 72 ডবল 144 বা এক্স স্কোয়ার সমান 144 আর নিচে 5 লিখব। তাহলে এটা এই অবস্থাতে থাক। এখন রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তো যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পাই, এরকম ধরনের ত্রিভুজ 4খানা আছে, এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ABCD OAB এর ক্ষেত্রফল, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বের করে 4 দিয়ে ভাগ করে দেবো, এই 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে ABCD রম্বসের ক্ষেত্রফল পাবো। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল OAB এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি, এখানে OB ভূমি ধরলে OA উচ্চতা, আবার OA ভূমি ধরলে OB উচ্চতা, তাহলে এখানে OBটাকে ভূমি ধরবো এবং OAটাকে উচ্চতা ধরবো, সমান 1/2 লিখলাম। OB এর মান দেখো, OB সমান x/2, x/2 লিখে দিলাম, এবং উচ্চতা OA সমান x, এটা হবে বর্গ সেমি। এক্স আর এক্স হয়ে গেল এক্স স্কোয়ার বাই 2 দুগুণে 4, এক্স স্কোয়ার বাই 4 বর্গ সেমি। তাহলে রম্বস ABCD এর ক্ষেত্রফল সমান, এই যে এক্স স্কোয়ার বাই 4 আছে তাকে 4 দিয়ে গুণ করব, কারণ ওই রকম ধরনের 4খানা ত্রিভুজ আছে রম্বসের মধ্যে মোট, বর্গ সেমি সমান এক্স স্কোয়ার বর্গ সেমি, আর এক্স স্কোয়ারের মান আমরা আগে পেয়েছি, এটা পেয়েছি, সমান 144 বাই 5 বর্গ সেমি। একের 5, PQR এর সামান্তরিকের P স্থানাঙ্ক দেওয়া আছে, Q আর স্থানাঙ্ক দেওয়া আছে, S বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে PQR একটা সামান্তরিক, PQRS, এটা একটা সামান্তরিক যেখানে PQ এই P 3,2, Q আছে 5,7, R আছে -2,9, তারপরে S এর বিন্দু জানি না, স্থানাঙ্ক A, B দিলাম, ধরি S এর স্থানাঙ্ক A, B, তাহলে A আর B এর মান খুব সহজে বের করা যাবে। তো আমাদের জানতে হবে যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণ এবং এই কর্ণ, না ভুল বললাম, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইখানে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই যে ও বিন্দুর স্থানাঙ্ক এই সংখ্যা দিয়ে পাবো, আবার AB দিয়েও পাবো। তো ও বিন্দুর স্থানাঙ্ক বের করে সেখান থেকে AB দিয়ে যেটা পাবো আর সংখ্যা দিয়ে যেটা পাবো দুটো সমান লিখে A আর B এর মান বের করা যাবে। তাহলে ও বিন্দুটা আছে, ও বিন্দুর স্থানাঙ্ক আমরা কোনো সরলরেখার দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে মাঝখানের স্থানাঙ্ক বের করার সময় এক্স স্থানাঙ্ক যোগ করি 2 দিয়ে ভাগ করি, ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হবে 3 এবং -2, তাহলে 3 - 2/2, 2 প্লাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন ছিল 3 আর -2 যোগ করলে 3 - 2 হয়েছে, আর 2 আর 9 যোগ করছি, তাহলে 2 + 9/2, তাহলে এটা হবে 1/2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে 2, আর এখানে 11/2, এটা হবে। আবার এই স্থানাঙ্কটি হবে, যদি AB দিয়ে লিখি, A + 5/2
মানে এরও তো মধ্যবিন্দু এটা, এ আর 5 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, আর বি এবং 7 যোগ করে তাকেও 2 দিয়ে ভাগ করবো, এটা স্থানাঙ্ক হবে। তাহলে কি, তাহলে এর এক্স স্থানাঙ্ক আর এক্স স্থানাঙ্ক সমান হওয়ার কথা। অতএব এ প্লাস 5/2 সমান 1/2 হওয়ার কথা। 2 2 যদি উভয় দিকে কেটে দিই, এ প্লাস 5 সমান 1, তাহলে এ সমান পাবো 1 - 5 সমান -4। তারপরে বি প্লাস 7/2 এটা সমান 11/2 এর সমান, 2 2 কেটে দিলাম নিচের থেকে, তাহলে বি প্লাস 7 সমান 11। এখান থেকে বি সমান লিখতে পারবো 11 - 7, এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে এ সমান -4 পেলাম, বি সমান 4 পেলাম। তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্ক -4,4। সাথে আছে log 3⁻² = x হলে log 16⁻9 এর মান কত হবে? log 3⁻² = x, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে log 16⁻9। তাহলে প্রথমে এই 3টাকে 9 করে নিই। তাহলে 3টাকে 9 করতে গেলে আমাকে যেটা করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 2টা 3-এর পাওয়ারে লিখতে পারি আমরা, সমান 2x। তাহলে হলো বা log 3 × 9 2² সমান 2x, এটা পেলাম। তাহলে একটা 9 চলে এলো। এবার আমাকে আনতে হবে 16। তো এই অবস্থাতে 16 আসবে না, তার জন্য এর অনন্যক নেব, অর্থাৎ 1/log 9²। এখানে 1/ করব 1/2x। তাহলে 1/ করলে কি হবে, এই দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করবে এবং 1/টা হবে না, অর্থাৎ সংখ্যা দুটো জায়গা বদল করবে। জায়গা বদল করলে আমরা পাবো log 2²9। 1/টা দিলাম না, শুধু জায়গা বদল করলো, সমান 1/2x। এরপরে এই 2টাকে 16 করতে হবে। 16 করতে গেলে 2 এর পাওয়ারে 4 হলে 16 হয়, তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করব। 4 log 2⁻9 = 4 × 1/2x। তাহলে log 2⁴ 2⁻9 সমান, এটা কাটাকুটি করলে 2, তাহলে হলো 2/x হলো। 2 এর পাওয়ারে 4, অর্থাৎ 2 × 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। তাহলে এখানে 16 দিলাম, এখানে 9 দিলাম, সমান 2/x। এর মানই বের করতে বলেছিল, এটা বের করে দিলাম। এটা উত্তর হলো 2/x। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের উচ্চতার সঙ্গে সমান হলো, আচ্ছা, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের উচ্চতার সঙ্গে সমান, সেটি হলো প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের উচ্চতার সঙ্গে কোনটা সমান? এখানে পরিসংখ্যা সমান, নাকি শ্রেণীর সীমানা সমান, প্রসার সমান, নাকি শ্রেণীর দৈর্ঘ্য সমান? শ্রেণীর দৈর্ঘ্য সাধারণত কি হয়, শ্রেণীর দৈর্ঘ্য আমরা এইভাবে যখন আঁকি, এভাবে যখন স্তম্ভগুলো আঁকি, তো এটা হয় শ্রেণী দৈর্ঘ্য। তো বা শ্রেণী সীমানা বা শ্রেণীর দৈর্ঘ্য যাই বলো না কেন, এটা হয়। আর শ্রেণীর পরিসংখ্যা কিন্তু এর উচ্চতাকে বোঝায়। তাহলে এটা হবে শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এই উত্তর 7-এর এ। দুইয়ের একে আছে 2x - 3y = 7 এবং -8x + 12y = 35। সমীকরণ দ্বয়ের লেখচিত্র আঁকলে যে দুটি সরলরেখা পাওয়া যাবে তাদের ছেদবিন্দু পাওয়া যাবে না। এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে। তাহলে
ছেদবিন্দু পাওয়া যাবে না মানে কি, তার মানে এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান না থাকার শর্ত হলো এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যদি পরপর সমান হয় তাহলে কি হয়, তাহলে সেই সমীকরণ দুটি কোনো সমাধান থাকে না এবং সমীকরণ দুটি কখনোই পরস্পরকে ছেদ করে না, বা সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে না। তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম আর এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে সরলরেখা যে হবে সেই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে কি করবে না সেটা আমরা পাবো এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত থেকে। যদি অনুপাত দুটি সমান হয় তাহলে যে সরলরেখা দুটি পাওয়া যাবে তারা পরস্পরকে ছেদ করবে না বা তাদের কোনো সমাধান পাবো না। তাহলে প্রথম লিখে নেব এক্সের সহগের অনুপাত, এটা এক্স আর এখানে আছে এখানে 2 আছে, এখানে -8 আছে, তাহলে 2/-8, তাহলে কাটাকুটি করলে এটা হলো 1/4। তারপরে ওয়াইয়ের সহগের অনুপাত এটা আছে -3/12 সমান 1/4, তাহলে দুটো সমান হলো। তো এখানে এটা 2/-8 সমান -3/12, তাহলে কি হবে, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের কোনো সমাধান থাকবে না। 1 ও 2 নম্বর সমীকরণের কোনো সমাধান নেই, সেই জন্য ইহারা পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই সমীকরণ দিয়ে যে দুটি সরলরেখা আমরা পাবো তারা পরস্পর সমান্তরাল সরলরেখা। এরপর লেখা আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই একটি অমূলদ হবে। সেটা অমূলদ হবে কিনা সেটা এখানে দেখে নাও। মনে করি √2 আর √3 দুটো অমূলদ সংখ্যা, আমরা যদি গুণ করি হয়ে গেল √6, এটাও কিন্তু অমূলদ সংখ্যা, কারণ √6 এর বর্গমূল আমরা পূর্ণ সংখ্যায় পাবো না, বা এর √6কে যদি এভাবে বর্গমূল করা যায় তাহলে দেখা যাবে দশমিকের পরে একটা অসীম বিস্তার আসছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি দুটো অমূলদ সংখ্যা গুণ করলে অমূলদ সংখ্যা পাচ্ছি। একই রকমভাবে দুটো যদি আমরা অমূলদ সংখ্যা আবার গুণ করি এরকম টাইপের, তাহলে 2 × 2 = 4, অর্থাৎ এটা 2, তাহলে 2 মানে 2/1 লিখতে পারি। তাহলে কি দুটো অমূলদ সংখ্যা গুণ করে আমরা মূলদ সংখ্যাও পেতে পারি, আবার দুটো অমূলদ সংখ্যা গুণ করে অমূলদ সংখ্যা পেতে পারি। কিন্তু প্রশ্নে বলা আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই একটি অমূলদ সংখ্যা। না, সবসময় অমূলদ সংখ্যা নয়, কখনো মূলদ সংখ্যা হবে, কখনো অমূলদ সংখ্যা হবে, কখনো মূলদ সংখ্যা হবে। সেই জন্য সর্বদাই একটি অমূলদ সংখ্যা বলা আছে, ওটা মিথ্যা বলা আছে। তাহলে এখানে লিখব মিথ্যা। দুয়ের 3 আছে log x to the base a is greater than log y to the base a, তাহলে x y is greater than 0, a is greater than 0, is not equal to 1 হলে অবশ্যই x is greater than y হবে। তো এটা গ্রেটার দ্যান আছে যে log x to the base a is greater than log y to the base a। তো এখানে লগ দিয়ে আমরা বলতে না পারলেও আমরা কি করতে পারবো, আমরা এটাকে সূচককে কনভার্ট করব, সেখান থেকে বলতে পারবো। যেমন এটা মনে করো এটা হচ্ছে p সমান log x to the base a আর q সমান log
ওয়াই টু দ্য বেস এ। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারবো যে এখান থেকে এই যে এক্স সমান বা পি টু দ্য বেস না এ আছে, এটা বেস, এ বেস এর পাওয়ারে পি গেলে সেটা সমান এক্স লিখতে পারি। তাহলে এই যে লগটাকে আমরা সূচকে পরিণত করলাম, আর এখানে করলে কি হবে, বেস এ, তাহলে এ টু দি পাওয়ার এই কিউ সমান ওয়াই। তো এখানে বলা আছে, দেখো এখানে বলা আছে এই পার্টটা অর্থাৎ পিটা, এই পার্ট অর্থাৎ কিউ এর চেয়ে বড় বলা আছে, পি ইজ গ্রেটার দ্যান কিউ এটা বলা আছে। তো পি এর জায়গাতে যদি এ টু দি পাওয়ার, আচ্ছা পি ইজ গ্রেটার দ্যান কিউ, তাহলে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার পি এটা ইজ গ্রেটার দ্যান এ টু দি পাওয়ার কিউ। পি যদি বড় হয় তাহলে এর পাওয়ারে পি দিলে সেটা নিশ্চয়ই বড় হবে, কিউ যদি ছোট হয় এর পাওয়ারে কিউ দিলে সেটা এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা পেলাম এ টু দি পাওয়ার পি ইজ গ্রেটার দ্যান এ টু দি পাওয়ার কিউ। তো এ টু দি পাওয়ার পি এটা কিউ এই এক্সের সাথে সমান, তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইজ গ্রেটার দ্যান এটা মানে ওয়াই, তাহলে এক্সটা ওয়াইয়ের চেয়ে বড়। তো প্রশ্নের মধ্যে তাই বলা ছিল, তাহলে এটা লিখতে হবে সত্য। এরপরে 4 দাগে আছে ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদাই ত্রিভুজের ভেতরে অবস্থিত হয়। এটাও মিথ্যা, কারণ ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ভেতরে অবস্থিত হয় না, কখনো কখনো ভেতরে হয়, আবার কখনো কখনো ত্রিভুজের বাইরেও হতে পারে। তো একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা প্রথমে লিখে দিই মিথ্যা। যদি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, সূক্ষ্মকোণী ও সমকোণী ত্রিভুজ, যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি এরকম দেখতে, তাহলে পরিকেন্দ্র মানে এমন একটা বিন্দু যেখান থেকে এ বি সি তিনখানা বিন্দু সমান দূরে আছে, এখান থেকে এ বি সি, তাহলে এখানে এটা এর পরিকেন্দ্র। কারণ এখানে কম্পাস বসিয়ে বৃত্ত অঙ্কন করলে যদি এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি, এ বি সি বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা হলো পরিব্যাসার্ধ ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের মধ্যে আছে। সমকোণী ত্রিভুজ যদি আঁকি, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হয় দেখে নাও, এই যে অতিভুজটা আছে অতিভুজের মাঝখানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয়। তাহলে এটাও কিন্তু ত্রিভুজের বাইরে হলো না, এটাও ত্রিভুজের মধ্যে, এটা কিন্তু ত্রিভুজের বাইরেও নয় আবার মধ্যেও নয়। এবার যদি আমি আসি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ যদি দেখি, এটা স্থূলকোণী ত্রিভুজ, নাম এক্স ওয়াই জেড। তাহলে এমন কোনো বিন্দু যার থেকে এক্স ওয়াই জেড সমান দূরে আছে, সেই বিন্দু খুঁজতে গেলে কিন্তু আমাকে এই ত্রিভুজের বাইরে আসতে হবে। অর্থাৎ এরকম একটা জায়গা মোটামুটি এরকম একটা জায়গা হবে বা এরকম একটা বিন্দু হবে, যে বিন্দু থেকে এই এক্স ওয়াই আর জেড এই বিন্দু তিনটি কিন্তু সমান, এই বিন্দু তিনটি সমান দূরে হবে। এখানে কম্পাস বসিয়ে বৃত্ত অঙ্কন করলে এক্স ওয়াই আর জেড বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ একটা পরিবৃত্ত তৈরি হবে। তাহলে কি হলো, স্থূলকোণীর ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে আছে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের অধিভুজের মধ্যবিন্দুতে আছে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে বা ত্রিভুজের মধ্যে অবস্থিত। এরপরে 2-এর, আচ্ছা 2-এর নেই, 3-এর 1, পরিসংখ্যা বহুভুজ আঁকা হয় শ্রেণী পরিসংখ্যা ও ড্যাশ দ্বারা। তাহলে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে, তাহলে শ্রেণী পরিসংখ্যা ও মধ্যবিন্দু, পরিসংখ্যা বহুভুজ আঁকা হয় শ্রেণী পরিসংখ্যা ও শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু দিয়ে, মধ্যমান বা মধ্যবিন্দু দিয়ে। তারপরে 20 টু দি পাওয়ার -x সমান 1-এর 7, তো আমাকে 20 টু দি পাওয়ার 2x বের করতে হবে।
তাহলে এখানে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/7। তো 20 টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, মাইনাস এক্স থাকলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1/20 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/7। আচ্ছা, এই পর্যন্ত হলো। এবার আমাকে আনতে হবে 20 টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে বজ্রগুণ করলে পাই 20 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 × 7, বা এখানে 2x আনতে হবে। তাহলে 20 টু দি পাওয়ার x তার স্কোয়ার করলাম, এখানে 7 আছে, 7-এর স্কোয়ার করতে হবে। তাহলে 2 আর x গুণ করলে 20 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7 × 7 = 49। তাহলে এখানে 49 উত্তর, শূন্যস্থানে 49 বসবে। একটি সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে ত্রিভুজটির বাহুগুলির লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। এখানে সমবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে ত্রিভুজটি মোটামুটি এরকম হবে। এ বি সি, এটা ভূমি ধরলাম এ সেন্টিমিটার দৈর্ঘ্যের, এই বাহুটাও এও এ সেন্টিমিটার দৈর্ঘ্যের হবে, এই বাহুটা এটাও এ সেন্টিমিটার দৈর্ঘ্যের হবে। এটা ধরে নিয়েছি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার। এখন ত্রিভুজের মধ্যে যে কোনো একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে বাহুগুলির লম্ব দূরত্ব 6, 5 এবং 9 সেন্টিমিটার। মোটামুটি এরকম জায়গাতে বিন্দুটা আছে, এটা পি নাম দিলাম। এখান থেকে এর লম্ব দূরত্ব এটা 6, এটা 5 আর এটা 9। এখানে নাম দিলাম ডি, ডিটা এখানে দিই ডি ই এফ। এখন ত্রিভুজের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব, এটা আমাকে বের করতে হবে। এটা হলো ত্রিভুজের উচ্চতা। তাহলে এখানে ধরে নিই, মনে করি ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরলাম। তাহলে ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে 1/2 লিখলাম, ভূমি এ সেন্টিমিটার আর উচ্চতা জানা নেই, এটা নাম দিলাম এক্স। এক্স, আমাকে এক্স এর মান বের করতে হবে। এখানে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। আবার ত্রিভুজ এবিসি সমান, দেখো ত্রিভুজ এবিসিটা সমান, এখানে আমরা তিনখানা ত্রিভুজ পাচ্ছি, একটা, দুটো, এ একখানা, এ একখানা আর এ একখানা, তিনখানা ত্রিভুজ পেলাম। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই তিনটে ত্রিভুজের যোগফল। তাহলে এর যদি ক্ষেত্রফল আমরা চাই 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে তিনখানা 1/2 ইন্টু ভূমি মানে এ আর উচ্চতা প্রথম ক্ষেত্রে এই 5, এটা 5 বলা ছিল, 5 না এটা 6 ছিল, 6, 5 আর 9 এরকম দূরত্বগুলো ছিল। তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু এখানে উচ্চতা 6, এটার ক্ষেত্রে 1/2 ইন্টু এ ইন্টু 5, 1/2 ইন্টু এ ইন্টু 9। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হওয়ার কথা। তো এখান থেকে 1/2 ইন্টু এটা কমন নিলাম, কমন নিলে থাকছে 6 + 5 +
9, তাহলে এটা সমান লিখব, লিখলে এই ax বেরিয়ে যাবে, 1/2 ইন্টু a ইন্টু ax, এর সাথে এটা সমান হবে, এটা হচ্ছে 9 আর 5 14, 14 20, তাহলে বাহুগুলোর যোগফল, এই দূরত্বগুলোর যোগফল 20 হলো। আর এখানে 1/2 a মানে a/2 সমান 10a, এটা সমান 10a লিখলাম। এখান থেকে পাই ax সমান, এটা সমান 10a উপরে হবে, নিচে আসবে a, 2টা নিচে আছে তাহলে এটা উপরে যাবে, 10 দুগুণ 20, তাহলে উচ্চতা সমান এই যে 20 সেন্টিমিটার। তিনের 7 এবং 5-এর 11 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। অমূলদ সংখ্যা বের করতে হবে দুটি, এটা 4-এর 1। প্রথমটা আছে 3-এর 7, তো 7 দিয়ে 3কে ভাগ করব, দশমিক নিয়ে 0 নিলাম, 4 7 28। আর পরেরটা আছে 5/11, 4 11 44 বিয়োগ করে 6, আচ্ছা এখানে 0.4 এখানে 0.4, তাহলে আর একটা করে সংখ্যা নিতে হবে। তো 20 হয়ে গেল, 7 দুগুণ 14, আর এখানে 60, 5 11 55, তাহলে এখানে দেখতে পাচ্ছি 0.42, এখানে 0.45, এর মাঝখানে অম্লদ সংখ্যা লিখতে হবে। তাহলে দুটি অম্লদ সংখ্যা, তো প্রথম 42-র পরে এবং 45-এর আগে, তাহলে 43 দিলাম, 431 4311 43111, এভাবে পরপর এগিয়ে যাচ্ছে। এই সংখ্যাটা, এটা একটা অসীম বিস্তার, এর এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা একটা হলো। আমরা যদি আরও একটা লিখতে চাই, তাহলে 43 নিয়েছি, 4 পর 5 নেব, বা 43 দিয়ে আরও অনেকগুলো লেখা যায়, যেমন 43 1 1 2 2 43 1 1 2 2 2 43 1 1 2 2 2 2, এইভাবে পরপর যত সংখ্যক লিখব, বা এখানে এই নাম্বারগুলোকে আমরা অন্য ক্রমেও নিতে পারি, অর্থাৎ 43 দিয়ে কোটি 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 অমূলদ সংখ্যা লেখা যায়। ঠিক একই রকমভাবে 44 দিয়ে 45 তো হবে না, 44 দিয়ে হবে, 45 দিয়ে হতো যদি আমরা এরপর দশমিকের পর আরও কিছু অঙ্ক নিতাম। তো যাই হোক, দুটো লিখতে বলা আছে, এই দুটো লিখে দিলাম। এবার এখানে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত 7:2 হলে শতকরা লাভ কত? তাহলে বিক্রয় মূল্য এবং লাভ ধরে নেব, যেহেতু 7:2 আছে, এখান থেকে I সমান P/100 সূত্র ব্যবহার করে অঙ্কটা সহজে করা যাবে। তাহলে মনে করি বিক্রয় মূল্য সমান 7x টাকা ও লাভ সমান 2x টাকা। 7:2 ছিল, তাই 7x আর 2x ধরেছি। তাহলে আমরা সূত্রটা মনে রাখতে হবে, I সমান P/100। তাহলে আমাদের এই সূত্রটাকে মনে রাখতে হবে। এখন এখানে তাহলে কি কি দেওয়া আছে, সূত্রের যে চিহ্নগুলো ব্যবহার করেছি I P R T, প্রত্যেকটা এখানে লিখে নেব। I সমান R সমান না, I সমান P সমান R সমান এবং T সমান। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে, না এটা ভুল করছি আমি, এখানে তো বিক্রয় মূল্য দেওয়া আছে, এই সূত্র ব্যবহার হবে না এখানে।
তো বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, এখান থেকে ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করলাম, তাহলে এটা হচ্ছে 5x টাকা লাভ। এই ক্রয় মূল্য 5x টাকা হলো, লাভ হলো 2x টাকা, তাহলে শতকরা লাভ খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় কত লাভ হচ্ছে, সেটা হলো শতকরা লাভ। তাহলে ঐকিক নিয়মে করব কি, যে ক্রয় মূল্য যখন 5x টাকা তখন লাভ হচ্ছে 2x টাকা, ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত টাকা লাভ হতো সেটা বের করে নেব। তাহলে লিখব কি, ক্রয় মূল্য যখন 5x টাকা হলে লাভ সমান 2x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 2x বাই 5x টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 2x ইন্টু 100 বাই 5x টাকা। এটা হচ্ছে শতকরা লাভ বেরিয়ে গেল। x কেটে দিলাম, 5 20 100, 4 10 কি 40, তাহলে এটা হলো 40 টাকা। তাহলে শতকরা লাভ 40 টাকা। আর যদি শুধু লাভ লিখি, শতকরা কথাটা না লিখি, তাহলে এখানে হবে 40%। লাভ সমান 40%। দেখাও যে 1/4 ইজ লেস দেন লগ 2 টু দ্য বেস 10 ইজ লেস দেন 1/3। তো আমাকে দেখাতে হবে 1/4 ইজ লেস দেন লগ 2 টু দ্য বেস 10 ইজ লেস দেন 1/3। তাহলে এই লগ 2 টু দ্য বেস 10 এইটাকে প্রথমে x ধরে নেব। তাহলে x ধরে নিলে আমাকে আলটিমেটলি দেখাতে হবে x 1/4 চেয়ে বড় আর 1/3 চেয়ে ছোট। এখানে লেস দেন আছে আর এখানে গ্রেটার দেন আছে, তাই x 1/4 চেয়ে বড় আর 1/3 চেয়ে ছোট এটা দেখাতে হবে। তাহলে লিখব, ধরি লগ 2 টু দ্য বেস 10 এটা সমান x। তাহলে এখান থেকে বলা যায় যে লগ এই 10 টু দ্য বেস x এটা সমান 2 বলা যায়। এখন 4 এবং 3-এর লসাগু লিখব, 3 চেয়ে 12 লসাগু। তাহলে এখানে লিখব যে 10 টু দি পাওয়ার x তার পাওয়ারে 12 বসিয়ে দিলাম সমান 2 টু দি, এদিকে যখন পাওয়ারে 12 বসিয়েছি ডান দিকেও পাওয়ারে 12 বসাতে হবে, তাহলে 12 খানা 2 পরপর গুণ করতে হবে। 4 5 6 1 2 3 4 5 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256, 256 আর এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 256 এবং 16 গুণ করতে হবে। 6 ষোলং 96 এর 6, 6 ষোলং 96 এর 6 হাতে 9, 5 ষোলং 80 আর 9 89, 89 এর 9 হাতে 8, 16 দুগুণ 32, 33 34 35 36 37 38 39 40। তো এটা হলো 4096 সমান 4096। তাহলে এটা সমান কি অ্যাকচুয়ালি, এটা সমান 10 টু দি পাওয়ার 12x এর মান এটা বেরোলো। এবার 10 টু দি পাওয়ার 4 বা 3, 10 টু দি পাওয়ার 3 সমান আমরা জানি 1-এর পিঠে 3টে শূন্য, আর 10 টু দি পাওয়ার 4 সমান 1-এর পিঠে 4টে শূন্য। তাহলে এইভাবে নিলাম বলে এই যে সংখ্যাটা এটা এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট। তাহলে লিখব কি, এখানে 1000 ইজ লেস দেন 4096 ইজ লেস দেন 10,000। তাহলে এরকমভাবে নিয়ে যেটা হলো, এটা এর জায়গাতে 10 টু দি পাওয়ার 3 বসাতে পারবো ইজ লেস দেন, এর জায়গাতে 10 টু দি পাওয়ার 12x বসাতে পারবো ইজ লেস দেন, এর জায়গায় 10 টু দি পাওয়ার 4 বসাতে পারবো। পাওয়ারে যেহেতু 10ই আছে, সব জায়গাতে বেস 10 আছে, তাহলে বলতে পারবো বা 3 ইজ লেস দেন 12x ইজ লেস দেন 4,
এবার প্রত্যেকটা সংখ্যাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3/12 ইজ লেস দেন 12x/12 ইজ লেস দেন 4/12। তাহলে এখান থেকে বলা যায় অতএব 1/4 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 1/3। এক্স কিন্তু ধরেছিলাম এই যে লগ 10 টু দ্য বেস 10 লগ 2 টু দ্য বেস 10, অতএব বলতে পারবো 1/4 ইজ লেস দেন লগ 2 টু দ্য বেস 10 ইজ লেস দেন 1/3। এখানে প্রমাণিত লিখব। পরবর্তী আছে সংখ্যাগুলির মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তাহলে প্রথমটা আছে 2 টু দি পাওয়ার, এটা আছে 4/4, 2 টু দি পাওয়ার 60, নেক্সট 2 টু দি পাওয়ার 48, তারপরে 4 টু দি পাওয়ার 36, তারপরে আছে 5 টু দি পাওয়ার 24। তো এখন এই যে 60, 48, 36, 24 এদের যদি প্রথমে আমরা গসাগু করে নিই, দেখতে পাবো গসাগু সবার ক্ষেত্রে 12 আছে। তো 5 বারং 60, তাহলে কি করলাম 5 লিখলাম এইখানে আর 12 লিখলাম এখানে। এখানে 4 বারং 48, এখানে 4 আর বাইরে 12, 4 বারং 48, 36 আছে। তাহলে 4 টু দি পাওয়ার 3 বারং 36, ভেতরে 3 বাইরে 12, আর এটা 5 টু দি পাওয়ার 12 দুগুণ 24। তাহলে 5-এর পাওয়ারে 2-এর পাওয়ারে 5, এটা হলো 32 টু দি পাওয়ার 12, 2-এর পাওয়ারে 4, তাহলে এটা হলো 16 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3, তাহলে এখানে হবে 64 টু দি পাওয়ার 12, আর 5 5 25, এটা হলো 25 টু দি পাওয়ার 12। পাওয়ারে সব 12 আছে, তাহলে আমরা তুলনা করতে পারবো সহজে। এখানে দেখতে পাচ্ছি পাওয়ারটা সব ক্ষেত্রে 12, বাট সবচেয়ে বড় 64, তারপরে 32, তারপরে 25, তারপরে 16, তাহলে এটা সবচেয়ে বড়। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই এটা সবচেয়ে বড়, অর্থাৎ 4 টু দি পাওয়ার 36 সবচাইতে বড়। এরপরে আছে এটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 60, তারপরে আছে দিস 5 টু দি পাওয়ার 24, তারপরে আছে দিস, অর্থাৎ 2 টু দি পাওয়ার 48। তাহলে এটা কি হলো, মানের অধক্রমে সাজালাম। x² + y² - 2x + 4y + 5 = 0, যেখানে x + y² এর মান নির্ণয় করো। x² + y² - 2x + 4y + 5 = 0, এটা আছে। তাহলে এখানে আমরা এটা এটা এবং 5 থেকে 1 নেব। তাহলে x² - 2x + 1 নিলাম, আলাদা করে রাখলাম। এরপরে এটা এটা এবং এর থেকে 4 নেব। তাহলে এখানে হচ্ছে y² + 4y + 4 = 0। কী করলাম, 5টাকে দুভাগে ভাগ করলাম, একটা 1 আর একটা 4, আর বাকি সংখ্যাগুলোকে আমি সাজিয়ে লিখেছি। তাহলে a + b² এর সূত্র আমরা জানি যে a + b² সমান a² + 2ab + b², এটা আছে। তাহলে এই পার্টটিকে আমি ঠিক a + b² সূত্রের আকারে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে পাবো a² - 2, এখানে মাইনাস আছে, তাহলে এটা a - b² সূত্র হবে। a - b² সূত্র হচ্ছে a² - ab, এই -2ab + b²। তাহলে a² হলো -2ab + b², এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে প্লাস আছে সবগুলো, তাহলে এটা হবে a² + 2ab + b², এটা সমান 0। তাহলে
এই যে এই জায়গাটা এবার দেখি, এখানে এ এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ারের জায়গাতে তাহলে এখানে এক্স লিখবো, আর বি স্কোয়ারের জায়গাতে এক আছে, তাহলে একের স্কোয়ার লিখলে সেটা একই হয়। আর 2ab, এখানে বি ফর এক, এ ফর এক্স, তাহলে ওপর লাইনে যা কিছু ছিল নিচের লাইন ঠিক মিলছে। এক্স স্কোয়ারটা এখানে 2 2 এক্স, এ 2 এক্স, একের স্কোয়ার এক, তাহলে যা ছিল ঠিক তাই লিখেছি, শুধু রূপ পাল্টে। আর এখানে এর জায়গাতে ওয়াই লিখব, আর বি এর জায়গাতে বি স্কোয়ারের জায়গাতে 4 আছে, আমরা জানি 2 2 × 4 হয়, তাহলে 2 বসালে 2 এর স্কোয়ার, না স্কোয়ারটা বাইরে বসানো আছে, আচ্ছা তাহলে এখানে দিলাম 2, 2 এর স্কোয়ার 4 হলো, তাহলে এ পেলাম ওয়াই আর বি পেলাম 2, তাহলে এখানে ওয়াই বসাবো আর এখানে 2 বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে 2 2 × 4 ওয়াই, এটা 4 ওয়াই হচ্ছে, প্লাস 2 2 × 4, এখানে 4 হয়ে গেল। তো বা এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা জানি দুটি সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে সংখ্যাগুলি পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান শূন্য হয়েছে, অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এটা সমান শূন্য, বা এক্স সমান এক, আর এখানে ওয়াই প্লাস টু এটা সমান শূন্য, বা ওয়াই সমান লিখতে পারি -2। এখন আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই কত আসছে দেখে নিই। এক্স প্লাস ওয়াই সমান এক্সের মান 1 প্লাস ওয়াইয়ের মান -2, তাহলে এটা হচ্ছে 1 - 2 আর এটা -1, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হলো -1 তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 1 1 কে 1, তাহলে এখানে উত্তর আসবে 1। এরপরে 7-এর দাগে না 6-এর দাগে আছে এ সমান 999, বি সমান 998, সি সমান 997, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান নির্ণয় করো। তাহলে আমাকে এখানে মান বের করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে ধরে নিলাম এক্স সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এর সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, অর্থাৎ এর মান বের করলেই চলবে। তারপরে 1 2 কমন নিলাম, তাহলে 1 2 কমন নিয়েছি মানে কি, মানে উপরে 2 দিয়ে ভাগ করেছি, উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচে 2 দিয়ে গুণ করেছি, উপরের 2টা নিচের 2টা এখানে, আর উপরের 2টা আমি এখানে লিখলাম বা এর সাথে গুণ করে দিলাম। গুণ করে দিলে 2 × a স্কোয়ার প্লাস 2 × b স্কোয়ার প্লাস 2 × c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 1 2 × a প্লাস বি প্লাস সি। এবার মাঝখানটাকে আমরা সাজাতে পারি, এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার নিলাম, তারপরে মাইনাস 2ab নিলাম প্লাস বি স্কোয়ার নিলাম, বি স্কোয়ার দুটো ছিল একটা নিয়েছি, এখানে আরেকটা নেব বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার দুটো ছিল একটা নিয়েছি, এখানে আরেকটা নেব সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দুখানা, বি স্কোয়ার দুখানা, সি স্কোয়ার দুখানা, এ বি দুখানা, বিসি দুখানা, সি এ দুখানা, সব দুখানা করে লিখেছি এখানে। তাহলে 1 2 হলো, এ প্লাস বি প্লাস সি হলো, তাহলে এখান থেকে এ পর্যন্ত এ মাইনাস বি হোল স্কোয়ার, এইখান থেকে এই পর্যন্ত বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এখান থেকে এই পর্যন্ত সি মাইনাস এ হোল স্কোয়ার। তো আমাকে বের করতে হবে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এর মানগুলো বের করতে হবে। তো তার জন্য এখানে এ বি সি এর মান দেওয়া আছে, সো এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করে নিই। এর মান 999, বি এর মান 998,
আর সি এর মান 997। তো এখানে যদি 1000 1000 1000 তাহলে 3000 হয়ে গেল। এখানে কম আছে 1, এখানে 2 আর এখানে 3 কম আছে, তাহলে 1 2 3 মিলে 1 2 1 2 3 যোগ করলে 6 কমাতে হবে, অর্থাৎ 2994। এই তাহলে এই তিনটি যোগ করে হলো 2994। এরপরে a মাইনাস বি বের করতে হবে। a মাইনাস বি এর মান 999, বি এর মান 998, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। এরপরে বি মাইনাস সি দরকার। বি মাইনাস সি সমান বি এর মান 998 আর সি এর মান 997, এটা 1। আর সি মাইনাস এ, সি এর মান এই যে 997 মাইনাস এ এর মান 999, তাহলে এটা হলো -2। এই মানটা -2, তাহলে এই মানগুলো পরপর বসিয়ে দেব। তো x সমান পেলাম, x সমান এটা ছিল 1 এর 2, a প্লাস বি প্লাস সি এটা হচ্ছে 2994, ব্র্যাকেট দিলাম, এর মানটা বসাবো। তিনখানা যে স্কোয়ার আছে, তিনখানা স্কোয়ার বসিয়ে নিলাম। প্রথমে a মাইনাস বি যার মান 1, বি মাইনাস সি এর মানও 1, সি মাইনাস এ এর মান -2। তাহলে হচ্ছে 1 এর 2 ইন্টু 9994 ইন্টু x স্কোয়ার মানে 1, এক স্কোয়ার 1, এটা 2 দুগুণ 4, মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 1 এর 2 ইন্টু 9994 ইন্টু এটা হয়ে গেল 6, 3 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 9 9 9 4, তাকে 3 দিয়ে কাটছি। আচ্ছা, এখানে 2 ছিল, একে 3 দিয়ে গুণ করছি। 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 3 নং 27 আর 1 28 হাতে 2, 3 নং 27 28 29 এর 9 হাতে 2, 3 দুগুণে 6 8, তাহলে এটা হলো সমান 8982। ত্রিভুজ এবিসি এর এবি এডি বিই সিএফ মধ্যমাগুলির ছেদবিন্দু জি, এজি ত্রিভুজ জি এ এফ প্লাস ত্রিভুজ জি সিবি যোগ করে 5 বর্গ সেন্টিমিটার, তাহলে এবিসি ত্রিভুজের মান কত বা ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে প্রথম ত্রিভুজ এবিসি এঁকে নেব, কোনো ত্রিভুজের ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারি। আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি, এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। এডি বিই সিএফ মধ্যমা, এডি এটা ডি বিন্দু, তাহলে এটা হচ্ছে এডি মধ্যমা, এটা বিই মধ্যমা, এখানে মধ্যবিন্দু এটা, এটা বি এবং এই মধ্যমাটা হলো সিএফ, সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এ জি এ এফ, জি এ এফ অর্থাৎ এই ত্রিভুজটা, প্লাস ত্রিভুজ জি সিবি, জি সি বি অর্থাৎ এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের যোগফল দেওয়া আছে, আমাকে ত্রিভুজ এবিসি বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর মান বের করতে হবে। তো ত্রিভুজ এবিসি যেটা আছে, আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি হচ্ছে এই তিনটি ত্রিভুজের যোগফল। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ,
এই তিনটি ত্রিভুজের যোগফল, ত্রিভুজ GAB, GBC আর GCA। GAB প্লাস ত্রিভুজ GBC প্লাস ত্রিভুজ GCA সমান এই যে GAB এটা এর মধ্যমা এটা, তাহলে দুভাগে ভাগ হয়েছে, এই ভাগ আর এই ভাগ, দৈর্ঘ্য কিন্তু এই ভাগ আর এই ভাগের ক্ষেত্রফল পরপর সমান। তাহলে এর যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, তাহলে কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই সমান যেহেতু, তাহলে এর ডাবল। তাহলে এই দুটো যোগ করে পুরো ত্রিভুজটা, অর্থাৎ পুরো ত্রিভুজটা এটা একটা হাফ, এটা একটা হাফ, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এর ডবল, এ মানে GAF এর ডবল। তাহলে GAB যেটা আছে, GAB সমান 2 ইন্টু ত্রিভুজ GAF প্লাস GBC ত্রিভুজ GBC লিখলাম প্লাস GCA অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ত্রিভুজের মধ্যমা তিনটে যেখানে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। ভরকেন্দ্র দিয়ে ABC তিনখানা ত্রিভুজ তৈরি হয়, এ একটা আর এ একটা। এই তিনখানা ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান হয়। সেই জন্য GCB এই সাদা কালারের ত্রিভুজটা, এর ক্ষেত্রফল আমরা এই নীল কালারের ত্রিভুজের ক্ষেত্রফলের সমান লিখতে পারি, অর্থাৎ এটা আর এটা পরপর সমান লিখতে পারি। তো এর জায়গাতে লিখব GBC ত্রিভুজ GBC। তাহলে পেলাম 2 ইন্টু ত্রিভুজ GAF প্লাস দুখানা GBC আছে, 2 কমন নিলাম, তাহলে ত্রিভুজ GAF প্লাস ত্রিভুজ GBC। এখন GAF এবং GBC এর যোগফল এটা বইতেই দেওয়া আছে 5 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু এর মান বসালাম 5 বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার, তাহলে 5 দুগুণ 10, অর্থাৎ এটা হবে 10 সেমি স্কোয়ার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আছে ABCD সামান্তরিকের CD বাহুর মধ্যবিন্দু E বর্ধিত এই ও BC পরস্পরকে F বিন্দুতে ছেদ করে, তাহলে ECF 20 বর্গ সেন্টিমিটার হলে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল বের করতে হবে। এটা হলো 4-এর 8। তো প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে। ABCD, তাহলে ABCD সামান্তরিক আঁকলাম। CD বাহুর মধ্যবিন্দু E, এটা CD বাহু, এর মধ্যবিন্দু এখানে, এটা ইজ E। বর্ধিত এই কে বর্ধিত করা হবে, এটা এই তাকে বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত BC পরস্পরকে F বিন্দুতে ছেদ করে, এই এবং এই BC এখানে F বিন্দুতে ছেদ করেছে। C লেখা আছে ত্রিভুজ C না ECF এই ত্রিভুজটা 20 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার স্কোয়ার আছে এই ত্রিভুজটা। তাহলে এখন আমাকে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারি কি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই বাহু আর এই বাহু পরপর সমান, এই কোণ এবং একান্তর কোণ এটা পরপর সমান, এই কোণটা পরপর সমান, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এটার নাম হচ্ছে CEF, বা বইতে এর অন্য কিছু নাম দেওয়া আছে, ECF ত্রিভুজ ECF সর্বসম ত্রিভুজ, এটা এর নাম হচ্ছে AED। তাহলে সর্বসম যখন এদের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ ত্রিভুজ
CF সমান ত্রিভুজ AED, আর এটা সমান 20 বর্গ সেন্টিমিটার। এটা 20 বর্গ সেন্টিমিটার, এই ডার্কেন করাটা এই জায়গাটা 20 বর্গ সেন্টিমিটার। এখন এই CE বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করলাম, এই সাদা ত্রিভুজ এবং এই নীল ত্রিভুজ। এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে দুটো এই একটা মোট ত্রিভুজ একটা আছে এখানে, ত্রিভুজটা হচ্ছে BFE। এর এখান থেকে এই দুটো ত্রিভুজ সর্বসম পেয়েছি, মানে এই বাহু আর এই বাহু পরপর সমান, আবার সামান্তরিকের বাহু বিপরীত বাহুগুলো পরপর সমান হয়। তাহলে লিখবো আবার CF সমান AD, আবার AD সমান BC। তার মানে কি? তার মানে হলো CF এবং BC পরপর সমান। তাহলে এটা মধ্যবিন্দু এই ত্রিভুজের, আর এটা হচ্ছে মধ্যমা এই ত্রিভুজের, EC মধ্যমা। এর নাম BFE। BFE এর মধ্যমা সমান EC। আমরা জানি মধ্যমা কোনো ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল পরপর সমান। এর নাম হচ্ছে BCE। অতএব ত্রিভুজ BCE সমান ত্রিভুজ এটা, এর নাম হচ্ছে ECF। এটা সমান 20 বর্গ সেন্টিমিটার ছিল, এটা পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজটার প্রসঙ্গে আসি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এবার আমি ABF এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ ABF এর এই ত্রিভুজের, দেখো এটা কিন্তু এই AF এর মধ্যবিন্দু। কারণ কি? কারণ এই বাহু এবং এই বাহু পরপর সমান, তাহলে বি মধ্যমা। তার কারণ এখানে লিখে দিই, কারণ EF সমান এই সমান EF, এই আর EF সমান, এটা আর এটা সমান, সেই জন্য এটা হচ্ছে মধ্যবিন্দু এবং এটা এই ত্রিভুজটার মধ্যমা। তাহলে অতএব আমরা বলতে পারি এই ত্রিভুজটা ABE এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল BFE, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান। অতএব ত্রিভুজ ABE সমান ত্রিভুজ BFE, ক্ষেত্রফল পরপর সমান। এবার দেখো BFE মানে কোনটা? BFE মানে এদিককার 20 আর এখানকার 20, 20 প্লাস 20। BFE মানে এই সাদা ত্রিভুজটা আর এই ডার্কেন ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে 20 বর্গ সেন্টিমিটার বের করেছি, আর এটা তো 20 বর্গ সেন্টিমিটার অলরেডি দেওয়া আছে, তাহলে এটা 20 একটু আগে বের করলাম, এটাও 20 বের করেছি। এর পালা দেখতে পাচ্ছি এটা কি, যে এই দুটো ত্রিভুজের যোগফলের সমান, এটা মধ্যমা বলে, তাহলে 20 প্লাস 20 সেমি স্কোয়ার সমান 40 সেমি স্কোয়ার, এই পার্টটা। তাহলে এবার কিন্তু ABC সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এটা কিন্তু এখন বেরিয়েছে 40 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল সমান 20 আর 40 বর্গ সেমি সমান 80 বর্গ সেমি। AB দুটি বিন্দু, AB রেখাংশ x অক্ষ দ্বারা, AB দুটি বিন্দু AB রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? AB রেখাংশ যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে তার স্থানাঙ্ক কত? তাহলে কি অনুপাতে বিভক্ত হয় সেই অনুপাতটা প্রথম বের করব। তাহলে আমি ধরে নেব m:n অনুপাতে বিভক্ত হয়, আর mn দিয়ে x1 y1 x2 y2 দিয়ে সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমরা m ও n এর মান বের করতে পারবো। মনে করি AB
সরল রেখা, মনে করি এবি সরল রেখা এক্স অক্ষকে m/n অনুপাতে বিভক্ত করে। তো এখানে এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ আছে 2,3 আর বি আছে -4, -7, এটা আছে। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে, মানে এক্স অক্ষের ক্ষেত্রে আমরা যদি ওয়াই সমান 0 হয়, এক্স অক্ষের উপর সব সময় মানে সব বিন্দুতে y = 0, তাহলে ছেদবিন্দুর y স্থানাঙ্ক বের করে নিই। ছেদবিন্দুর y স্থানাঙ্ক সেটাও 0 হবে, বা আবার ওরা y স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে ny1 + m বরং এক কাজ করি, এমটাকে আগে লিখি, my2 + ny1 / m + n, এটা হলো ছেদবিন্দুর স্থানাঙ্ক, আর এটা সমান 0 দেওয়া আছে। বা my2 এখানে x1 y1 x2 y2 -7 আছে, -7 বসাবো, n y1 x1 y1 এখানে 3 আছে, এটা সমান m + n এর সাথে 0 গুণ করলে 0 হয়ে গেল, -7m + 3n সমান 0, -7n এই -7m সমান -3n, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, আমাকে m/n বের করতে হবে, তাহলে এখানে n আনতে হবে এর নিচে, তাহলে 7m ছিল, নিচে n আনতে গেলে একটা n লিখে দিলাম, এদিকে 3n ছিল, তো এদিকে n লিখেছি, তাহলে m/n আসবে 7 আছে, তাহলে 7ও লিখে দিই, অর্থাৎ বাঁ দিকটাকে 7n দিয়ে ভাগ করলাম, ডান দিকটাকেও 7n দিয়ে ভাগ করব। m/n সমান 3/7, m/n সমান 3:7, তাহলে 3:7 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো y স্থানাঙ্ক এটা 0 দেখতে পাচ্ছি, x স্থানাঙ্ক বের করতে হবে। x স্থানাঙ্ক সমান m x2 + n x1 / m + n সমান এখানে m এর মান 3, x2 এর মান পরে বসাচ্ছি, n এর মান 7, x1 এর মান পরে বসাচ্ছি, বাই, আচ্ছা, তাহলে x2 x1, এটা x1 এটা x2, x2 মানে -4 আর x1 হচ্ছে 2, সমান 3 4 12, -12, 7 2 14, এটা যোগ করে হলো 10, বিয়োগ করলে 2/10 সমান 1/5, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক সমান x স্থানাঙ্ক 1/5 আর y স্থানাঙ্ক 0, তাহলে এটা 1/5, 0। দশ দাগে আছে একটি অর্ধবৃত্তাকার ও একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে অর্ধবৃত্ত এবং বৃত্ত, তাহলে একটির ব্যাসার্ধ x এবং অপরটির ব্যাসার্ধ y ধরে নেব। মনে করি বৃত্তাকার ও অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ যথাক্রমে
এখানে ব্যাসার্ধ আছে x একক ও y একক। তো এখানে পরিসীমা সমান বলা আছে, তাহলে প্রশ্নানুসারে যেটা বৃত্তাকার যার ব্যাসার্ধ x সেটা হবে 2πr মানে 2πx, আর অর্ধবৃত্তের ক্ষেত্রে πr প্লাস 2r, মানে এটা যদি অর্ধবৃত্ত হয় এটা হচ্ছে তার ব্যাস 2y, আর টোটাল বৃত্ত হলে 2πr হতো, বাট যেটি অর্ধবৃত্ত সেই জন্য এটা হলো πy, তাহলে আর জায়গাতে y বসাবো, πy প্লাস 2y। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তাহলে 2π x সমান y কমন নিলে π প্লাস 2, এটা হলো, বা 2 ইন্টু 22/7 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু y 22/7 প্লাস 2, 2 ইন্টু 22/7 ইন্টু এক্স সমান y ইন্টু এখানে 7 লসাগু, তাহলে উপরে হবে 7 দুগুণে 14 আর 22, উপরে হবে 36। তো এখানে y 7 কেটে দিয়েছি উপরে নিচে, তাহলে আমরা এখান থেকে y সমান লিখে নিই বরং ভালো হবে। y সমান এখানে আছে 2 22 এবং x, 2 ইন্টু 22 ইন্টু এক্স, তার নিচে লিখব 36, তাহলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 11 দুগুণে 22 সমান 11x/9। এটা হচ্ছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, y সমান 11x/9। এখন আমাকে বের করতে হবে যে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত সমান বৃত্তের ক্ষেত্রফল πx² আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল 1/2 πy², বরং এখানে বাই দিয়ে লিখলে সুবিধা হবে, তাহলে πx² বাই 1/2 πy², তাহলে এটা হয়ে গেল, দুইটা উপরে যাবে, তাহলে 2πx² বাই πy², পাই কেটে দিলাম, তো 2x² এবং y এর মান 11x/9, তাহলে 11x/9 তার হোল স্কোয়ার, তো সমান এখানে 2x² হচ্ছে উপরে, আর নিচে আছে 11 11 121 x² বাই 9 81, তো সরল করে লিখলে পাই উপরে 2x² হবে এবং এই 81টাও হবে, আর নিচে 121 x² হবে, x² কেটে দিলাম, আর দুগুণ 16, না 2 দুগুণ 2 1 কে 2, আর দুগুণ 16, তাহলে সমান 162:121, এটা হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। নেক্সট আছে 3 সেমি 4 সেমি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের পরিসীমা নির্ণয় করো। আসলে পরিবৃত্তের ব্যাসার্ধ আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি অতিভুজের মাঝখানে হয়, আর পরিবৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটা অতিভুজের দৈর্ঘ্য হবে। তো এখানে যে বাহুগুলোর মান দেওয়া আছে সেই মান দেখে আমরা আন্দাজ করতে পারি যে ত্রিভুজটা হয়তো সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে ত্রিভুজটি আদৌ সমকোণী ত্রিভুজ কিনা সেটা জানার জন্য আমরা কি করব, আমরা ক্ষুদ্রতম যে বাহু আছে তাহলে তাদের বর্গ করব। তাহলে ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল, থ্রি আছে, তাহলে 3² + 4², এটা ইজ ইকুয়াল টু 9 + 16 ইজ ইকুয়াল টু 25, আর বৃহত্তম বাহুটির বর্গ সমান 5², এটা ইজ ইকুয়াল টু 25, তাহলে দুটো সমান হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 5² সমান 3² + 4², অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
যার অতিভুজ ফাইভ সেন্টিমিটার, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 5/2 সেন্টিমিটার। 5/2 সেন্টিমিটার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। অতএব পরিবৃত্তের পরিসীমা সমান 2πr, 2 × 22/7, এখানে r মানে 5/2। এটা হিসাব করতে হবে, যত হবে তত সেন্টিমিটার। 2 2 কেটে দিলাম, তাহলে উপরে হচ্ছে 5, ওটা 110/7 এত সেন্টিমিটার লিখতে পারি, বা আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ করতে পারি। 7 × 7, 4 0, 5 7 35, 5, তাহলে 15 পূর্ণ 5/7 সমান 15 পূর্ণ 5/7 সেন্টিমিটার। এটা হলো পরিবৃত্তের পরিসীমা। পরবর্তী অঙ্কে আছে প্রদত্ত পরিসংখ্যা, না এখানে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণী সীমানা u হলে নিম্ন শ্রেণী সীমানা কত? তো এটা আমরা যদি একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে বরং সুবিধা হবে। মনে করি এটি হলো শ্রেণী দৈর্ঘ্য। এখন এর দুই প্রান্তে, এক প্রান্তে আছে উচ্চ শ্রেণী সীমানা, আর এটা নিম্ন শ্রেণী সীমানা, আর এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা, আর এখানে আছে মধ্যবিন্দু m দেওয়া আছে। এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কিন্তু একই হয়। তাহলে উচ্চ শ্রেণীর সীমানা যদি u দেওয়া থাকে, এখান থেকে এই দূরত্ব, এটা বেশি এটা কম, তাহলে এই দূরত্বটা হচ্ছে u - m। তাহলে কি এখান থেকে এই দূরত্বটাও u - m হবে। তাহলে এখান থেকে এই দূরত্বটা u - m যদি হয়, এখানে কত আছে বের করতে গেলে আমাকে, এটা যেহেতু বড় এটা ছোট, তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ m - u - m। তাহলে এটা হবে m - u + m সমান 2m - u। তাহলে আমরা কি পাবো এখানে, বা অন্যভাবে লিখতে পারি। তো প্রথমে লিখব কি, যে এখানে লিখব নিম্ন সীমানা বা নিম্ন সীমা সমান এখানে u মধ্যবিন্দু, তার থেকে বিয়োগ করলাম m - u সমান m - u + m সমান 2m - u। এরপরে আছে 13 দাগ, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে 81 থেকে 87 শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ও 75 থেকে 80 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তাহলে এখানে শ্রেণীগুলো দেওয়া আছে, দেখো 70 থেকে 74, এখানে 74 দিয়ে শুরু হয়নি, 75 দিয়ে শুরু হয়েছে, এক গ্যাপ আছে। তাহলে আমাকে প্রথমে কন্টিনিউয়াস শ্রেণী তৈরি করে নিতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াস নেই, এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে প্রথমে লিখবো শ্রেণী সীমা আর হচ্ছে পরিসংখ্যা। শ্রেণী সীমা আর লিখব পরিসংখ্যা। তাহলে শ্রেণী আছে প্রথমে 70 থেকে 74 লিখে নিই, যেগুলো দেওয়া আছে, 75 থেকে 80, আর 81 থেকে 87, 88 থেকে 90। শ্রেণী সীমানা মানে 0.5 কমিয়ে নেব, 0.5 বাড়িয়ে নেব। তাহলে 0.5 কমালে 69.5, আর এখানে 0.5 বাড়ালে 74.5। এখানে 0.5 যদি কমিয়ে ফেলি তাহলে এটা 74.5 হবে, আর 0.5 বাড়ালে 80.5। এখানে 80.5 থেকে 87.5, এখানে 87.5 থেকে 90.5 এটা আসছে। এবং পরিসংখ্যা দেওয়া আছে 4 3 4 না 3 4, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 8, এই পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তো প্রথমে 81 থেকে 87, অর্থাৎ এটা
এর শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। তাহলে এর পরিসংখ্যা আগে জেনে নিই, 5 আছে। তাহলে 81 থেকে 87 শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান তাহলে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, সমান এখানে পরিসংখ্যা 5, মোট পরিসংখ্যা 3, 4, 7, 5, 12, এখানে হচ্ছে 20। 5 একে 5, 4 5 20, 1 এর 4 হচ্ছে, আমরা দশমিকে করলে 0.25 এটা। আর আছে 75 থেকে 80 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। 75 থেকে 80 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এটা 75 থেকে 80 এর পরিসংখ্যা 4 আছে। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য সমান পরিসংখ্যা আছে 4 এবং শ্রেণী দৈর্ঘ্য এটা আছে 75 থেকে 80। তাহলে এটা কিন্তু এই 80 থেকে 75 বিয়োগ করব না, আমরা এই শ্রেণী সীমানা লিখে নিয়েছি, এই শ্রেণী সীমা বিয়োগ করব। 80.5 থেকে 74.5, এটা সমান 4 এর 5। এখানে বিয়োগটা করে দেখি কত আসছে, 80.5 আর 74.5, 0, 4 এবং এটা 6, 6, এটা হচ্ছে 6। তাহলে বিয়োগ করে পেলাম 6, কাটাকুটি করলে 2, এখানে 3, তাহলে 2 এর 3, এটা হলো পরিসংখ্যা ঘনত্ব, আর এটা ছিল আপেক্ষিক পরিসংখ্যা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।